নিউ ইয়র্কের জানালার কাঁচ ভেদ করে আসা শীতের আলোটা অপু ওরফে অপূর্ব রায়ের মুখে এসে পড়েছে। কফির মগে চুমুক দিতে গিয়েও সে আনমনা হয়ে গেল। বাইরে বরফ পড়ার আভাস, আর ভেতরে একটা তীব্র শূন্যতা। আজ প্রায় 10 বছর হতে চলল সে এই শহরে। নাম, যশ, অর্থ সবই পেয়েছে, শুধু পায়নি মায়ের গায়ের সেই পরিচিত গন্ধটা, শাড়ির আঁচলে মুখ মোছার সেই আশ্রয়। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বাংলাদেশের কোড। চাচাতো ভাই রতনের নম্বর। অপুর বুকটা ছ্যাঁত করে উঠল। রতন সাধারণত এত সকালে ফোন করে না। হ্যালো, অপুদা, কেমন আছো? রতনের গলার স্বরটা কেমন যেন ভারী। আমি ভালো, তোরা কেমন আছিস? মা কেমন আছে? শেষ প্রশ্নটা করতে গিয়ে অপুর গলাটা ধলে এলো। দাদা, তুমি একবার দেশে আসো, তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? মা ঠিক আছে তো? রতন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভাঙা গলায় বলল, মার শরীরটা ভালো না, খুব ভালো না, তোমাকে দেখতে চাইছে। আর একটা কথাও শুনতে পেল না অপু। ফোনটা রেখে দিয়ে জানালার বাইরে তাকালো। বরফ পড়তে শুরু করেছে। প্রতিটি বরফ কণা যেন এক একটি স্মৃতি হয়ে তার চোখের সামনে ঝরে পড়ছে। সেই স্মৃতি যা সে এত বছর ধরে সযত্নে এড়িয়ে গেছে। আজ সেই স্মৃতিরান তাকে ডাকছে, ফিরে আসার ডাক। অধ্যায় 1, ধুলোমাখা পথ। প্রায় ৩৬ ঘণ্টা পর যখন অপু ঢাকায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়িতে করে গ্রামের দিকে রওনা দিল, তখন তার মনে হচ্ছিল সে যেন টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাচ্ছে। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি যখন গ্রামের মেঠোপথে ঢুকল, সুদামাটির গন্ধটা নাকে এসে লাগতেই তার ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই গন্ধটা তার বড় চেনা। এই গন্ধ তার শৈশবের, তার মায়ের শাড়ি নাচলের। বাড়ির সামনে গাড়িটা থামতেই অপু দেখল উঠোনে লোকজনের ভিড়। তার বুকটা ধক করে থেমে যাওয়ার উপক্রম হল। রতন ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। অপুর কানে ফিসফিস করে বলল, এসে গেছিস দাদা, মা তোর কথাই বলছিল। অপু দ্রুত পায়ে ঘরের দিকে এগিয়ে গেল। সেই ঘর যেখানে তার জন্ম, তার বেড়ে ওঠা। কিন্তু আজ ঘরটা কেমন যেন অচেনা, থমথমে। ভেতরে বিছানায় শুয়ে আছে তার মা অপরাজিতা। আজ অপরাজিতার শক্ত রিজু মা আজ একটা শীর্ণ শরীর নিয়ে বিছানায় মিশে গেছেন। চোখ দুটো কোটরে ঢুকে গেছে, কিন্তু সেই চোখের মণি দুটো আজও উজ্জ্বল। অপুকে দেখেই সেই চোখে আলো জ্বলে উঠল। ফিসফিস করে বললেন, অপু, এসেছিস বাবা? অপু মায়ের পাশে বসে তার শীর্ণ হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। যে হাতে একদিন অসম্ভব জোর ছিল, যে হাত ধরে সে হাঁটতে শিখেছে, সেই হাতটা আজ বরফ শীতল আর দুর্বল। অপুর চোখের জল গাল বেয়ে মায়ের হাতে পড়ল। অপরাজিতা ক্ষীণ হেসে বললেন, কাঁদিস না, আমি তো জানতাম আমার অপু আসবেই। অপরাজিতার সংসার। অপুর বাবা মারা যান যখন ওর বয়স মাত্র 10। ব্যারাক পড়ার মতো সেই ঘটনা অপরাজিতার জীবনটাকে ওলটপালট করে দিয়েছিল। আত্মীয় স্বজনরা অনেকেই উপদেশ দিয়েছিল আবার বিয়ে করার জন্য, কিন্তু অপরাজিতা রাজি হননি। তার পৃথিবী জুড়ে তখন শুধু ছিল অপু। সেই থেকে শুরু হলো এক মায়ের একক লড়াই। অপরাজিতা সেলাইয়ের কাজ জানতেন। একটা পুরনো সেলাই মেশিন সম্বল করে তিনি ঝাঁপিয়ে পড়লেন জীবনযুদ্ধে। দিনের পর দিন, রাতের পর রাত মেশিনের ঘর ঘর শব্দে মুখর থাকত তাদের ছোট বাড়িটা। অপুর স্কুলের বেতন, বই, খাতা, জামাকাপড় সবকিছুর যোগান আসত ওই সেলাই মেশিন থেকে। অপুর মনে আছে, একবার পুজোর আগে তার খুব শখ হয়েছিল একটা নতুন রঙিন জামার, কিন্তু সেবার অপরাজিতার অনেকগুলো কাজের টাকা আটকে গিয়েছিল। মা তাকে বলেছিলেন, বাবা, এবারটা পুরনো জামা দিয়েই চালিয়ে নে, সামনের বার ঠিক কিনে দেবো। অপুর খুব মন খারাপ হয়েছিল। সে অভিমানে সারাদিন কথা বলেনি। রাতে ঘুমের ভান করে শুয়েছিল। মাঝরাতে ঘুম ভেঙে সে দেখেছিল মা সেই পুরনো সেলাই মেশিনটায় ঝুঁকে পড়ে কি যেন সেলাই করছেন। তার নিজের দুটো পুরনো শাড়ি কেটে জোড়া দিয়ে মা তার জন্য একটা নতুন জামা তৈরি করছেন। আবছা আলোতে মায়ের মুখের দিকে তাকিয়ে অপুর সেদিন প্রথম মনে হয়েছিল তার মা কোনো সাধারণ নারী নন, তিনি একজন যোদ্ধা। পরদিন সকালে সে নতুন জামাটা পেয়েছিল, কিন্তু সেই জামা পরার আনন্দের চেয়েও তার বেশি করে মনে ছিল মায়ের সারারাত জাগা ক্লান্ত মুখটা। স্বপ্নেরা যখন ডানা মেলে। অপু বরাবরই পড়াশোনায় ভালো ছিল। স্কুল পেরিয়ে কলেজে, তারপর বিশ্ববিদ্যালয়ে। প্রতিটা ধাপে অপরাজিতা তার পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। নিজে না খেয়ে, ভালো কিচ্ছু না পড়ে তিনি ছেলের পড়ার খরচ জুগিয়েছেন। অপু যখন স্কলারশিপ নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ পেল, অপরাজিতার মুখে গর্ব আর বিষাদের এক অদ্ভুত মিশ্রণ দেখা গিয়েছিল। তিনি উঠোনের কোণে লাগানো অপরাজিতা ফুল গাছের দিকে তাকিয়ে বলেছিলেন, যা বাবা, নিজের স্বপ্ন পূরণ কর, আমার কথা ভেবিস না, আমি তো এখানে বেশ ভালো থাকব। অপু জানত মা ভালো থাকবে না। সে চলে গেলে এই বাড়িটা, এই উঠোনটা একেবারে একা হয়ে যাবে। কিন্তু স্বপ্নের হাতছানি সে এড়াতে পারেনি। যাওয়ার দিন সে মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। অপরাজিতা সেদিন কাঁদেননি, শুধু ছেলের মাথায় বুলিয়ে বলেছিলেন, বড় হ বাবা, অনেক বড় হ।
নিউ ইয়র্কে গিয়ে প্রথম প্রথম অপুর খুব কষ্ট হতো, মায়ের জন্য মন খারাপ করত, কিন্তু ধীরে ধীরে নতুন জীবন, নতুন জগৎ তাকে গ্রাস করে ফেলল। ফোন করা কমে গেল, চিঠি লেখা বন্ধ হয়ে গেল, মাসে মাসে টাকা পাঠানোটাকেই সে দায়িত্বের শেষ বলে ধরে নিল। সে বুঝতেও পারেনি টাকার অঙ্ক দিয়ে মায়ের শূন্যতা পূরণ করা যায় না। শূন্যতার প্রতিধ্বনি। মায়ের পাশে বসে বসে থাকতে থাকতে অপু পুরনো দিনের কথা ভাবছিল। এই কদিনে সে মায়ের সেবা করছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ওষুধ দিচ্ছে, গা মুছিয়ে দিচ্ছে। কাজগুলো করতে গিয়ে তার মনে হচ্ছে শৈশবে মা ঠিক এভাবেই তার যত্ন নিতেন। আজ যেন সে সেই ঋণ শোধ করার একটা ক্ষুদ্র চেষ্টা করছে। একদিন মায়ের পুরনো ট্রাঙ্কটা গোছাতে গিয়ে সে একটা ডায়েরি খুঁজে পেল। এটা মায়ের ডায়েরি। অপু কোনোদিন জানত না মা ডায়েরি লেখে। কাঁপা কাঁপা হাতে সে পাতা উল্টাতে শুরু করলো। প্রতিটা পাতায় তার কথা। আজ অপুর ফোন এসেছিল, ওর গলাটা শুনে বুকটা ভরে গেল। আজ অনেকদিন অপু ফোন করে না, হয়তো কাজে খুব ব্যস্ত। ভগবান ওকে ভালো রাখুক। আজ রতন আমার জন্য বাজার করে দিল, কিন্তু মনটা পড়ে আছে অপুর কাছে। ও কি আজ খেয়েছে ঠিক মতো? আমার শরীরটা আর চলছে না, ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। কিন্তু আমার অপু যদি একবার আসতো, ওকে দেখলে আমার সব অসুখ সেরে যেত। ডায়েরির প্রতিটা অক্ষর অপুর বুকে ছুরির মতো বিঁধছিল। সে এত বড় হয়ে গেছিল যে মায়ের এই ছোট ছোট আরতিগুলো তার কান অব্দি পৌঁছয়নি। সে সফলতার পেছনে ছুটতে গিয়ে সবচেয়ে বড় সফলতা, মায়ের হাসি মুখটাকেই হারিয়ে ফেলেছে। অপরাজিতা। সেদিন ছিল পূর্ণিমার রাত। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছিল অপরাজিতার মুখে। তিনি অনেকক্ষণ অপুর দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব আস্তে করে বললেন, অপু, আমার উপর তোর কোনো রাগ নেই তো বাবা? তোকে একা রেখেছিলাম। অপু কান্নায় ভেঙে পড়ল, মায়ের হাতটা ধরে বলল, মা তুমি এ কি বলছো? আমার ক্ষমা চাওয়ার কথা। আমি তোমাকে একা ফেলে চলে গেছি, আমি খুব স্বার্থপর। অপরাজিতা হাসলেন, সেই পুরনো দিনের মতো সুন্দর হাসি। বললেন, না রে বোকা, তুই স্বার্থপর না, তুই আমার স্বপ্ন। আমি চেয়েছিলাম তুই আকাশে উড়বি, তুই তো উড়েছিস, এতেই আমার শান্তি। তিনি অপুর মাথায় হাত রাখলেন। শুধু একটা কথা দিস, জীবনে যাই করিস মানুষের মতো মানুষ হোস, কাউকে ঠকিস না। সেই রাতেই অপরাজিতা ঘুমের মধ্যে চলে গেলেন, খুব শান্তিতে, কোনো কষ্ট ছাড়া। মায়ের কাজ শেষ করে অপু কয়েকটা দিন গ্রামে থেকে গেল। বাড়িটা এখন বড্ড ফাঁকা, কিন্তু অপুর মনে হলো মা কোথাও যাননি। তিনি আছেন এই বাড়ির প্রতিটা ধূলিকণায়, উঠোনের ওই অপরাজিতা ফুলগাছের নীল ফুলে, পুকুরের জলে, রাতের আকাশে। নিউ ইয়র্কে ফেরার আগে অপু শেষবারের মতো মায়ের ঘরের দিকে তাকালো। দেওয়ালে মায়ের একটা সাদা কালো ছবি। ছবির মানুষটা হাসছে। সেই হাসিটা যেন বলছে, আমি হারিনি, আমি অপরাজিতা। অপুর মনে হলো সে আর আগের অপু নয়। মায়ের মৃত্যু তাকে এক নতুন জীবনের সন্ধান দিয়ে গেছে। সে হয়তো নিউ ইয়র্কে ফিরে যাবে, কিন্তু তার শিকড় এখন থেকে এই মাটিতেই পোতা থাকবে। সে মায়ের নামে গ্রামে একটা স্কুল তৈরি করার সিদ্ধান্ত নিল, যে স্কুল থেকে আরও অনেক অপু তাদের স্বপ্ন পূরণের জন্য ডানা মেলতে পারবে। গাড়িতে ওঠার আগে সে উঠোনের গাছ থেকে কয়েকটা নীল অপরাজিতা ফুল ছেড়ে নিল। এই ফুলগুলো শুকিয়ে গেলেও এর রং যাবে না, ঠিক তার মায়ের মতো। শরীরটা চলে গেলেও তার ভালোবাসা, তার স্মৃতি কখনো ম্লান হবে না। তিনি চিরকাল অপরাজিতাই থেকে যাবেন।